প্রিয় দর্শক, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটি নিউজের নিয়মিত আয়োজন বিজনেস লাঞ্চ। আপনারা যারা এই অনুষ্ঠান নিয়মিত দেখে থাকেন, ব্যবসা বাণিজ্যের সর্বশেষ খবর এবং বিনিয়োগের সবশেষ পরিস্থিতি আমরা আপনাদের সামনে তুলে ধরি। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আব্দুল মান্নান চৌধুরী খসরু। তিনি সাবেক সভাপতি বারবিডা এবং দেশের বিশিষ্ট ব্যবসায়ী এবং নানা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। প্রিয় দর্শক, আপনারা জানেন যে একজন ব্যবসায়ী তার ব্যবসায়ী হয়ে ওঠার গল্প, তার সফলতার গল্প আপনাদেরকে আমরা শুনিয়ে থাকি। আমরা আজকে আব্দুল মান্নান চৌধুরী খসরু ভাইয়ের সঙ্গে আলাপ করবো। খসরু ভাই, মানে আজকে যে জায়গাটিতে আপনি এসেছেন এই অবস্থা আপনার ছিল না আমরা জানি, শুরুটা কিভাবে হলো, ব্যবসা বাণিজ্যে কিভাবে এলেন এবং কিভাবে শুরু করলেন? ধন্যবাদ। শুরুটা তো বেশ অনেক বছর আগেই। তো আমি প্রথম ব্যবসা যেটা শুরু করি সেটা হলো ক্লিওপেট্রা। আমি ওই এলিফ্যান্ট রোডে, তখন তৈরি পোশাকের কোনো ওই রেডিমেড ব্যবসা ছিল না, সবাই কাপড় কিনে দর্জির দোকানে কাপড় বানাতো। তো সেটা স্বাধীনতার পরে 78-79 দিকে মনসুর ভবনে, তো সারা বাংলাদেশেই সবাই জানতো যে রেডিমেড ভালো কাপড়ের মার্কেট হচ্ছে মনসুর ভবন। আজকে সারা বাংলাদেশে এটা জনপ্রিয় হয়েছে। তো সেখান থেকে আমার শুরু। তারপরে আমি ওই ব্যবসাটা এখনো আছে। ওই মনসুর ভবনের ওইটা দিয়ে আপনার শুরু, এবং এটা 72 সালে? না, 78 মানে সেটা শুরু করি। আর তারপরে ওই আমি 78-এ পাশাপাশি আবার গাড়ির ব্যবসা এলসি করি। ওই সেইখানে থাকা অবস্থায় আমি গাড়ির ব্যবসায় উদ্বুদ্ধ হই। তখন আর গাড়ির শোরুম টোরুম ছিল না, সেটা হলো শুধু আমদানি করে পেপারে দিয়ে, পত্রিকা দিয়ে, যে সদ্য আমদানিকৃত আনরেজিস্টার্ড জাপানি রিকন্ডিশন কার বিক্রি হবে, তখন ওই পাবলিকা ওগুলো আনতাম আর কি। আর আমার এখানে যিনি আমাকে উদ্বুদ্ধ করেন উনি আমার কাস্টমার ছিলেন ক্লিওপেট্রার। উনি, ওনার অফিসও ছিল লন্ডন সিলেট ট্রেডিং কোম্পানি। উনিও খুব নাম করে, এখন ব্যবসায় নেই, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি। ওনার মাধ্যমে অনেক ব্যবসায়ী আসছেন বাংলাদেশে। আজকে ওই গ্রামের অনেক লোক গাড়ি ব্যবসায় জড়িত আছেন ওনার। তো মানে সেই 78 সাল থেকে গাড়ি ব্যবসার সাথে আপনি সম্পৃক্ত? এরপরে আমি একেবারে জড়িয়ে পড়লাম। সেটা শখের বসে আগে করতাম, তারপরে আমি শোরুম, এখন আমার নিপ্পন অটো ট্রেডিং। আর তাছাড়া বারবিডা দীর্ঘদিন আমি নেতৃত্ব দিয়েছি। এই টার্মে আর করি নাই, নিজের ব্যবসা একটু মন দেওয়ার জন্য। আর সেটা হলো যে এখন একটু ফিল করি যে যেহেতু এই দীর্ঘদিনে আমরা কি কি চড়াই উতরাই পেরিয়ে এসছি, আমাদের অনেক প্রতিকূল অবস্থার মধ্যে আমরা এ পর্যন্ত এসেছি, আমাদের অনেক বিপদ হয়েছে। সেই বিপদগুলা আর আপনাদেরকে আমরা পাশে পেয়েছি, আমরা আন্দোলন করেছি, আমরা মাসব্যাপী সারা বাংলাদেশ বন্ধ রেখেছি, বন্দরের গেট বন্ধ রেখেছি। তারপরে রাখার পরে আমরা, সরকার বুঝতে সক্ষম হয়েছে না এটা ঠিক হয়নি। তারপরে আমাদেরকে আবার গাড়ি ব্যান্ড হয়ে গিয়েছিল 2002 সালে। তারপরে বিভিন্ন সময় অনেক, মানে এই গাড়ি ব্যান্ড হয়েছিল কেন, মানে ব্যান্ড হয়েছিল সেটাও আমরা একটা ষড়যন্ত্রের শিকার। হ্যাঁ, সেখানে আপনি জানেন যে আমাদের পক্ষ বিপক্ষ দুইটা পক্ষ থাকেই সবসময়, নতুন গাড়ি ব্যবসায়ী, পুরনো গাড়ি ব্যবসায়ী। তো আমরা রিকন্ডিশন গাড়ি ব্যবসায়ী, বাংলাদেশে খুবই জনপ্রিয় পুরনো রিকন্ডিশন যেটাকে বলা হয়, জাপানের যেটা হোম মডেল গাড়ি, এই গাড়ির উপরে বেসিক্যালি বাংলাদেশের বাজার সৃষ্টি। শুধু তাই নয়, পৃথিবীর প্রায় 165টা দেশে এই গাড়িগুলো জনপ্রিয়, এবং অনেক উন্নত দেশেই নেয়। আমাদের অনেকে ধারণা মনে হয় আমরা গরিব দেশ দেখে বোধহয় এটা আনি, না, সেখানে আমরা ওখানে লিস্টেই পড়ি না, তালিকার মধ্যে অনেক নিচে আছি আমরা যতটা গাড়ি আনি। এখন আমাদের বাংলাদেশ কিন্তু অর্থনীতির একেবারে চালিকা শক্তি হিসেবে যানবাহন এটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে আসছে, এবং আপনার বৈদেশিক মুদ্রা বলেন, দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে উল্লেখযোগ্য ভূমিকা যেটা রাখছে। এবং এই সেক্টর থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব পায়, যেটা কিনা দিয়ে সরকারের কিন্তু একটা সাইড মানে করতে পারে। আমরা অনেক সময় বলে থাকি যে এই পদ্মা সেতু নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এই অনেক চড়াই উতরাই পেরিয়ে আপনারা টাকা পয়সা নিজের বাজেট থেকে, আপনারা আমাদের হিসাবটা দেখেন না, আমরা কত দিই, আমাদের মতো একটু পলিসি করে দেন। কিরকম দেন আপনারা? আমরা 3000-4000 কোটি টাকা বছরে দেই। আর পদ্মা সেতুর বছরে তো 6000 কোটি টাকা লাগে, মানে এক বছরের খরচ। হ্যাঁ, সেক্ষেত্রে তো প্রায় কাছাকাছি। পদ্মা সেতু তো একদিনে হবে না, তাহলে আমরা তো উদ্যোগটা নিতে পারতাম। যেহেতু পদ্মা সেতু যোগাযোগ খাতেরই একটা স্থাপনা, আর আমরাই সেই যোগাযোগ খাতের চালিকা শক্তি, তাহলে আমরাই বললাম তোমরা যখন আমাদেরকে নিষিদ্ধ করো,
তাহলে তোমাদের এই টাকা দরকার নাই, তোমরা আমাদেরকে ট্যাক্স বাড়িয়ে দাও। মানে নিষিদ্ধ করার যুক্তি কি আসলে? এটা এক সময় ওই যে ষড়যন্ত্র নতুন গাড়িওয়ালারা একটু মিলে করেছিল, আর তাছাড়াও ওখানে পলিসি মেকার যারা ছিল তারাও আবার নতুন গাড়ির সাথে সম্পৃক্ততা ছিল। এটা আমাদের অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব উপলব্ধি করে, মানে সে সময়ে অর্থমন্ত্রী তিনি উপলব্ধি করে এটা উঠিয়ে দিয়েছেন। এখন যে পরিস্থিতি যাচ্ছে যে এখন আমদানি করা গাড়ি সেগুলো মানে কিন্তু অনেক ভালো, মানে জাপানি গাড়ি যেটি আপনারা আছেন, এটি আর বাজার সৃষ্টি এবং অন্যান্য বিষয়ে কি পরিমাণ লাভ থাকে আপনাদের আসলে? আমাদের এই গাড়িগুলা আসলে হয় কি, এই গাড়িগুলা প্রতিযোগিতামূলক বাজারে আমরা যেমন ক্রয় করি ওখানে জাপান থেকে, ঠিক তেমনি ভাবে অন্যান্য দেশ থেকেও তো ক্রয় করে। হ্যাঁ, না আমরা শুধু জাপান বেসড, অন্য দেশের গাড়িগুলো আমাদের এখানে চলে না। আমি বলছি যে অন্যান্য দেশের গাড়ি ব্যবসায়ীরাও তো সেখানে তাদের সাথে আমাদের প্রতিযোগিতায় আমাদের গাড়িগুলা কিনতে হয়। তো বাংলাদেশে কিছু কিছু মডেল খুব জনপ্রিয়, ওই গাড়িগুলো আমাদের দেশে আসে। আর আমাদের দেশে অনেক ইম্পোর্টার আছে, প্রত্যেকেই চায় গাড়িটা বিক্রি করে দিতে, এবং দামে বিক্রির বেলায় একটা প্রতিযোগিতা আছে। এটা খোলা বাজার অর্থনীতি যেটাকে বলে, ডিমান্ড এন্ড সাপ্লাই উইল ক্রিয়েট দ্য মার্কেট প্রাইস। তো বাজারে যেরকম সাপ্লাই যদি সারপ্লাস থাকে তাহলে ক্রেতা কিন্তু জিতে। তখন আমরা বিক্রেতা যারা আছি তখন আমরা ন্যূনতম প্রফিটে, কম প্রফিটে বিক্রি করি। তো আমাদের সুবিধাটা হয় এই যে এইসব গাড়ি যেহেতু এগুলা নষ্ট হয় না, এই গাড়িগুলো জনপ্রিয়, এই গাড়িগুলো বিক্রি হয়, আমাদের স্টক লট হয় না, এবং কম প্রফিটে আমরা পুষায় যেতে পারি। প্রফিট আমাদের যে এমন বেশি না, আপনার গাড়ি বেঁধে আমরা অনেক সময় 20,000 টাকা প্রফিট একটা গাড়িতে করেও আমরা সন্তুষ্ট হই। আবার কোন কোন ক্ষেত্রে হয়তো কেনার সুবিধার কারণে 30,000ও হতে পারে, আবার কোন কোন সময় আমরা 1-2 লক্ষ টাকা লসও করি। ওই যে ইয়েনের কারণে এখন যে ইয়েন কিছু আপনার ফল করেছে, যার ফলে আপনার অনেক ব্যবসায়ী কিন্তু হাই কস্টিং এর গাড়ি আনা আছে, ওরা কিন্তু লসে বিক্রি করবে। আবার এই ইয়েন কিন্তু হয়তো আবার টিকবে না, আবার দেখা যাবে গাড়ির দাম বেড়ে যাবে। এখন বাজার কিন্তু খুবই স্থিতিশীল। যদি আবার ইয়েন যদি এখন ফল করেছে, ইয়েন যদি স্ট্রং হয়ে যায় তাহলে কিন্তু আবার মার্কেটে গাড়ির দাম বেড়ে যাবে। তো এটা হয়, মাঝে মাঝে হয়। তো ক্রেতাও অনেকটা বুঝে গেছেন এবং বাজারে এখন ভালো ক্রেতা নামছেন গাড়ি কেনার জন্য। গাড়ির প্রাইস এখন খুবই ভালো। আরেকটি বিষয় থাকে যে আপনি যেহেতু অনেক আগে থেকে এই গাড়ি ব্যবসার সাথে সম্পৃক্ত, মানে গুণগত মানের কথা তো আমরা বারবারই বলছি, কিন্তু তুলনামূলকভাবে এই মুহূর্তে দামটা কি একটু বেশি না আন্তর্জাতিক বাজারে? কিংবা আমরা দেখি যে শুধু আমরা প্রাইভেট গাড়ি আমদানি করি, কিন্তু অন্যান্য ভেহিকেল যেগুলো, যে বাস কিংবা মিনি বাস, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু খুব বেশি আমাদের আগ্রহ নেই। এটি কেন? মোটেই নেই। আপনি ভালো পয়েন্ট ধরেছেন। আজকে আপনি গাড়ির কথা বাদ দেন, আপনি জনগণের কথা ভাবেন, দেশের কথা ভাবেন। আজকে এই যে বড় গাড়িগুলো আছে, এই বড় গাড়িগুলা কাগজেই কিন্তু আমদানিযোগ্য, কাগজে কিন্তু আছে, নিষিদ্ধ না। কিন্তু গাড়ি আসছে না মনে হয় বোধহয় সরকার নিষিদ্ধ করে রেখেছে, কিন্তু গাড়ি আমদানিকারকরা আনছেন না এই কারণে দুটা পলিসির দুইটা ভুল পলিসি আছে। অ্যালাউ করে রেখেছেন যে জিনিসটা যে বয়সের পাওয়া যায় না সেই বয়সটা দিয়ে অ্যালাউ করে রেখেছেন। যদি একটু পরিষ্কার বলি, যেমন একটা প্রাইভেট গাড়ি 10 বছর 15 বছর যেরকম চলে, সেটার জন্য 5 বছরের পুরাতন গাড়ি আমদানিযোগ্য করেছেন, কোনো সমস্যা নেই। কিন্তু যে গাড়িটি 30 বছর জাপানের রাস্তায় চলে, 30 বছর জাপানের রাস্তায় ফিটনেস পায়, সেই গাড়িটাকে যদি 5 বছর পুরাতন আমদানিযোগ্য করা হয় আর আমরা জাপানের বাজারে ওই গাড়িটা খুঁজি, আমাদেরকে পাগল ছাড়া কিছুই বলে না। যে আর ইউ ম্যাড, তোমরা এই গাড়ি খুঁজো কিভাবে? তুমি দেখো 15 বছরের বা 12 বছরের পুরাতন একটা গাড়ি দেখো, এই গাড়িটা কত সুন্দর, নতুনের মতো। এই গাড়িটা তো রাস্তায় চলছে, এটা তো বিক্রি করবে না এখন, কারণ এটা লাইফ স্পেন অনেক লম্বা। তো সেই কারণে তোমাদের পলিসি ঠিক করো, তারপরে গাড়ি কেনো। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আর আসলে যে গাড়িগুলো আপনারা এখন রিকন্ডিশন আনছেন, কত বছর পর মানে তারা রিকন্ডিশন হিসেবে ঘোষণা দিচ্ছে আর আমরা কত বছর পর আনি? মানে না, ওটা ঘোষণা দিচ্ছে না, ওদের চালু অবস্থায় গাড়িটা আমরা আনবো। কিন্তু আমরা যদি এই আমাদের ধরেন 10 বছর 12 বছর পুরাতন হয়, তারা কিন্তু সুইচ করে, চেঞ্জ করে, তারা সিটি টু সিটি চেঞ্জ করে। যেমন টোকিও সিটিতে এত বছরের ইয়ে পাওয়া যায়, তারপরে কিয়োটোতে গেলে পরে আরো 10 বছর পাওয়া যায়, ওসাকা গেলে পরে মানে চলতে পারে, সিটি টু সিটি ভেরি করে। আমাদের দেশে কিন্তু এই আইনটা হয়নি। ওই দেশে যেমন এই নতুন গাড়িটা এখানে এত বছর চলবো, তারপরে এত বছর পরে এখানে ফিটনেস দিবে না, তুমি
অন্য সিটি গ্রামের দিকে গিয়ে চালাও। আলটিমেটলি গিয়ে 30 বছর চলে। হুম। তো আমরা যখন টোকিও সিটিটার কথা বলি, যে টোকিও সিটি বা এই অসাকাতে যে গাড়িটা চললো, ফিটনেস পেলো, সেই গাড়িটা যখন তারা অন্য সিটিতে যাবে সেই মুহূর্তে তো আমরা কিনে নিতে পারি। সেটাও তো 10 বছরের উপরে বয়স। আর টোকিওতে চলা অবস্থায় এই গাড়ি আমি কিনবো, একটা রানিং গাড়ি কিনবো, ওটা তো বাজারে বিক্রি হচ্ছে না। এখন আপনি জিজ্ঞাসা করতে পারেন যে হ্যাঁ, আর এটা বাংলাদেশের ব্যাপারে, তাহলে বাকি পৃথিবী কিভাবে চলছে? আপনি দেখেন ফিলিপাইনে, সারা ফিলিপাইনের ট্রান্সপোর্ট সেক্টর গড়ে উঠছে জাপানি রিকন্ডিশন গাড়ি দিয়ে। বাংলাদেশে এটা অনুপস্থিত, টোটালি নাই। এখন গণপরিবহনটার ব্যাপারে তো গভর্নমেন্ট ইচ্ছা করলে, আমি বিশ্বাস করি আর কি, আমি আবার দুষ্টমি করেই বলি যে 6 মাসের জন্য আমাকে পলিসি বানানোর জন্য ইজারা দিয়ে দেখ, আমার যা সম্পত্তি আছে সব আমি গিরা রাখবো, মানে মর্টগেজ দিব, যদি আমি ফেল করি তাহলে তোমরা নিয়ে নিও, আর যদি আমি পাস করি আমাকে কিছু দিতে হবে না। 6 মাসের জন্য তো আমি একটা পলিসি করবো। এখন আপনি বলতে পারেন কি করবেন আপনি? আমি করব, আমার লক্ষ্য উদ্দেশ্য কিন্তু একটা হতে হবে, আমি গাছেরটাও খাবো নিচেরটা খাবো, এটা কিন্তু হবে না। আমাকে টার্গেট করতে হবে, আমি যখন পলিসি বানাবো, আমাকে দায়িত্ব দেওয়া হলো, আমি চিন্তা করব যে আমার প্রথম উদ্দেশ্য হলো রাস্তাঘাটকে আমার স্পিড আপ করা, মানুষ যাতে গন্তব্যে যেতে পারে, কম সময়ে যেতে পারে, মানুষ যাতে আগ্রহী হতে পারে যে এই আমি পাবলিক বাসে উঠবো, আমি সেই সার্কামস্টেন্সেস তৈরি করার জন্য যে পলিসি করা দরকার সেটা করব। এখন করব কিভাবে? ওই যে বললাম, একটা খান দুইটা খাবেন না, একটা খাবো, সেটা হলো আমার রাস্তা, যদি আমার রাজধানীর রাস্তাটা হচ্ছে বেইন, মানুষের যেরকম বেইন আছে, বেইন আপনি ব্লক হয়ে গেলে হার্ট অ্যাটাক হয়, রাস্তা ব্লক হয়ে গেলে রাজধানীর উন্নয়ন ব্যাহত হয়। এটা করা আমি বহুবার বিভিন্ন জায়গায় বলেছি, শুনেছেন, একমত হয়েছেন, পরবর্তীতে দেখা যাচ্ছে যে হয়তো ওনারা ব্যস্ততার কারণে ভুলে গেছেন। কিন্তু এইটাকে নিয়ে গবেষণা করা দরকার, এবং এটাকে মাথায় নিয়ে এটা শেষ না হওয়া পর্যন্ত না ছাড়া, যে এটাকে শেষ করি আমরা। সরকার কিন্তু অনেক কাজ নিয়েছে হাতে এবং সাকসেসফুলি করছে, রাস্তাঘাট করছে, কিন্তু সবগুলো একটার সাথে আরেকটা জড়িত। এখন আমি কি করতাম? আমি প্রথম হলো বাণিজ্য মন্ত্রণালয়, আমার কাজটা কি? কাজটা হলো আমদানি পলিসি আমি ঠিক করবো। আমি আমদানি পলিসি ঠিক করব যে হয় 10 ইয়ার্স অর 15 ইয়ার্স অর 12 বছর আমি আমদানি যোগ্য করব। এক, কেন করব? ওই গাড়িগুলো পাওয়ার জন্য। আচ্ছা, সেটা আরেকটা সুবিধা আছে, একটু বয়স বাড়ায় দিলে সুবিধা কি জানেন? ভালো গাড়িই পাওয়া যায়, বয়স বাড়ার কারণে আমি কম দামে আনতে পারবো। কম দামে আনা মানে রাষ্ট্র লাভ, রাষ্ট্রের লাভ হচ্ছে, রাষ্ট্র মানে একটা ব্যক্তির লাভ হওয়াতেই রাষ্ট্রের লাভ। তো ব্যক্তি যদি কম দামে গাড়িটা আনে, তাহলে তো এই গাড়ির থেকে তো তার ইনকাম করতে হবে, তখন তো তার এটা তো ইচ্ছা হবে না যে আমার এসি বাসে উঠলে 100 টাকা দিতে হবে, তখন সে চিন্তা করে দেখবে যে আমি তাহলে ইনভেস্টমেন্ট কম, সেখানে তারা সেখানে আমি 30 টাকা থাকবে, এরকম একটি 30 টাকা করব বা 20 টাকা। সময় আমরা দেখেছি যে আরেকটি নতুন গাড়ির প্রচলন আমরা দেখছি, যে হাইব্রিড গাড়ির নাম শোনা যাচ্ছে। এই হাইব্রিড গাড়ি বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা লাভবান হবে সেটি আপনার কাছ থেকে শুনবো। তার আগে আমার একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি, থাকুন এটি নিউজের সঙ্গে।